ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আমি ভৌতবিজ্ঞানের শিক্ষক নূর স্যার। আমরা আগের দিন যে টপিকটা শুরু করেছিলাম পরমাণু নিউক্লিয়াস, আজকে এটা আমাদের সেকেন্ড পার্ট। তো আজকে আর বেশি কথা না বলে আমরা শুরু থেকেই যে পয়েন্ট আছে সেটা ভালো করে বোঝার চেষ্টা করব, কারণ এখান থেকে আমাদের অনেক ক্যালকুলেশনের ব্যাপার আছে। সেই ক্যালকুলেশনগুলো একবার যদি বুঝে যায় সেটা আমাদের মুখস্থ করার কোনো দরকারই নেই, জাস্ট আমাদের বুঝতে হবে যে কী করে জিনিসটা হচ্ছে আর কি। তো যাই হোক, আমরা শুরু করি আজকের। প্রথমে যেটা আছে কি, আমাদের আলফা বিটার রশ্মির সম্পর্কে আমাদের জানতে হবে। আগের দিন আমরা লাস্ট যেখানে ভিডিওটা শেষ করেছিলাম সেখানে আমাদের টপিকটা কী ছিল, যে একটা তেজস্ক্রিয় রশ্মি থেকে যে আলফা বিটা গামাগুলো বের হয় তাদের প্রকৃতিটা কেমন হয়। তাদের প্রকৃতি আমরা দেখেছিলাম আলফা পার্টিকেল হয় ধনাত্মক, বিটা পার্টিকেল হয় ঋণাত্মক, আর গামা পার্টিকেল হয় কি নিস্তড়িত। ঠিক আছে, তো আজকে আমরা দেখবো যে আলফা পার্টিকেলটা ধনাত্মক হয় কতটা ধনাত্মক হয়, বিটা পার্টিকেলটা ঋণাত্মক হয় কতটা ঋণাত্মক হয়, বা আলফা বিটা পার্টিকেলগুলো অ্যাকচুয়ালি কী, সেই সবগুলো আমরা আজকে প্রথম থেকে দেখব। প্রথমে দেখো কি আলফা পার্টিকেল কি বলছে। এখানে বলছে আলফা রশ্মি আছে বা আলফা পার্টিকেল, সেটা কি 2 একক ধনাত্মক আধানযুক্ত হয়। ধনাত্মক আধানযুক্ত আমরা আগে জানি যে সেটা ধনাত্মক আধানযুক্তই হবে, কিন্তু কতটুকু ধনাত্মক আধানযুক্ত হবে, 2 একক ধনাত্মক আধান। আচ্ছা, 2 একক বলছে মানে কি, যেমন আমরা জানি কি H+। এখন যদি আমি বলি H+, আচ্ছা হাইড্রোজেন কত একক ধনাত্মক আধানযুক্ত হবে, তো আমরা কি 1 একক বলবো, কারণ একটা প্লাস আছে। আবার দেখো হিলিয়াম কি 2+ হয়, তার মানে হিলিয়াম কত হয়, 2 একক ধনাত্মক আধানযুক্ত হয়। আবার আমরা কি দেখলাম, আলফা পার্টিকেলও কি 2 একক ধনাত্মক আধানযুক্ত হয়। এই জন্যই আমরা কি করতে পারি, আলফা পার্টিকেলকে হিলিয়ামের সঙ্গে তুলনা করতে পারি। আলফা পার্টিকেল হিলিয়াম মানে ধরতে গেলে একই। আচ্ছা, আলফা পার্টিকেল হিলিয়াম না, আলফা পার্টিকেল আর হিলিয়াম আয়ন। হিলিয়াম মানে He, কিন্তু হিলিয়াম আয়ন যখন বলবো তার মানে He2+। তাহলে আলফা পার্টিকেল আর হিলিয়াম আয়নের মধ্যে কোনো পার্থক্য নেই। আলফা পার্টিকেলের মধ্যেও যতগুলো প্রোটন থাকে, হিলিয়ামের মধ্যেও ততগুলোই প্রোটন থাকে। ঠিক আছে, শুধু আচ্ছা দেখ এখানে ভালো করে বোঝানো আছে। আচ্ছা, হিলিয়াম পরমাণু যে আছে সেটা কি হয়, 2He4 হয়। তার মানে এখানে কয়টা প্রোটন থাকে, 2টা প্রোটন থাকে। নিউট্রন কয়টা থাকে, 2টা থাকে। আচ্ছা, এখানে 2টা প্রোটন থাকে, 2টা নিউট্রন থাকে। ইলেকট্রন কয়টা থাকে, 2টাই থাকবে। ঠিক আছে, এবার আমি যদি 2টা ইলেকট্রন ছেড়ে দেই তাহলে হিলিয়ামটা কি হয়ে যাবে, He2+ হবে। এখান থেকে যদি 2টা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে হিলিয়াম আর কি হিলিয়াম থাকবে, তখন হিলিয়াম হয়ে যাবে কি 2+। তখন আমি এটাকে কি আলফা পার্টিকেলের সঙ্গে তুলনা করতে পারবো। তার মানে আলফা পার্টিকেলের মধ্যে কোনো ইলেকট্রন থাকবে না, শুধু কি 2টা প্রোটন থাকে, 2টা নিউট্রন থাকে। মনে থাকবে, আলফা পার্টিকেলে 2টা প্রোটন থাকে, 2টা নিউট্রন থাকে, কোনো ইলেকট্রন থাকে না। এই জন্য আমি কি করতে পারি, আলফা পার্টিকেলকে হিলিয়াম 2+ সঙ্গে তুলনা করতে পারি, হিলিয়ামের সঙ্গে তুলনা করতে পারবো না। যদি আলফা পার্টিকেলে 2টা ইলেকট্রন যুক্ত হতো তাহলে আমি সেটাকে হিলিয়াম বলতাম, কিন্তু এখানে ইলেকট্রন থাকে না। ক্লিয়ার এটা। 2 নম্বর পয়েন্ট, বিটা রশ্মিতে আসি। বিটা রশ্মি কিছুই না, শুধু কি ইলেকট্রন বলতে পারি, ইলেকট্রন কোণা। ইলেকট্রন কোণা যেমন হয় ওরকম কি বিটা পার্টিকেল ইলেকট্রনের মতোই হয়। এখন আমি যদি বলি ইলেকট্রন যদি লিখি, আচ্ছা ইলেকট্রনের প্রোটন সংখ্যা কত হবে, ইলেকট্রনে কয়টা প্রোটন থাকবে, সেটা তো অযৌক্তিক প্রশ্ন। ইলেকট্রনে তো প্রোটন থাকবে না। তো ইলেকট্রন মানে কি আমরা জানি প্রোটনের বিপরীত। ইলেকট্রন মানে আমরা কি জানি, প্রোটনের বিপরীত। আবার আমরা কি করি, কোনো একটা সংখ্যার নিচে যে লিখি, এখানে কি লিখি, প্রোটন সংখ্যাটা লিখি। তো ইলেকট্রনকে আমরা কি বলতে পারি, প্রোটনের বিপরীত, তাই আমি কি -1 লিখি। -1 কেন লিখি, মানে প্রোটনে যদি 1 লিখি তাহলে কি একটা প্রোটন, কিন্তু একটা প্রোটন না, একটা প্রোটনে উল্টা, তাহলে -1 লিখবো। তাহলে একটা আমরা যে আলফা পার্টিকেল আছে এটাকে কি -1 লিখতে পারি। আচ্ছা, এখানে ভালো করে লেখা নেই, এখানে -1 ইটা বড় হবে, এখানে -1টা বড়, ইটা ছোট আছে, অ্যাকচুয়ালি ইটাই বড় হবে, -1টা নিচে হবে সাফিক্সে। তাহলে আমরা কি বিটা পার্টিকেলকে -1 দিয়ে লিখতে পারি। এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মানে তোরা যদি ভেবে থাকি জাস্ট এগুলো মুখস্থ করার জন্য আমরা করছি, সেটা না। এগুলো আমাদের পরে ক্যালকুলেশনে প্রচুর সাহায্য লাগবে। তাই যে মনে রাখবি, আলফা পার্টিকেলকে আমরা কী দিয়ে লিখতে পারি, He2+। বিটা পার্টিকেলকে আমরা কী দিয়ে লিখতে পারি, -1E। আচ্ছা, এটা গামা রশ্মি আছে, সেটা আমাদের কোনো পার্টিকেলও না, কোনো কিছু না, তার ভর থাকে না, কিচ্ছু থাকে না, সেটা জাস্ট একটা কি আলো যেমন যায় রশ্মির মতো, সেটা আমাদের রশ্মি, সেটাতে কী থাকে, শুধু শক্তি থাকে। গামা রশ্মিতে কী থেকে, শুধু শক্তি থাকে, সেখানে কোনো ভর থাকে না, বা সেটাকে আমরা এইভাবে কোনো আকারে লিখতে পারি না। গামাকে শুধু গামা দিয়ে লিখি। ছবিগুলোতে দেখতে পাচ্ছি যে আলফা পার্টিকেল, ঠিক আছে, তারপর এই যে বিটা পার্টিকেল, এই যে গামা পার্টিকেল। এখানে যে বলা আছে ইংলিশটা বলে দিই, ক্যান বি ব্লকড বাই এ পিস অফ পেপার। একটা পেপার যদি রাখি, আলফা পার্টিকেল দিকে ছুড়ে দেই, পেপারটাই কী করবে, আমাদের আলফা পার্টিকেল আটকায় দেবে, মানে পেপারটাকে ওর ভিতর দিয়ে বাইরের দিকে যেতে দেবে না। তাহলে একটা আলফা পার্টিকেলের যদি ভরটা বেশি থাকে, সেটা কি কোনো একটা জিনিসকে ভেদ করতে পারে না, আটকে দেয়। তারপর এখানে বিটা পার্টিকেল কি বলছে, ক্যান বি ব্লকড বাই এ লেয়ার অফ অ্যালুমিনিয়াম ফয়েল। আমি যদি একটা কয়েকটা অ্যালুমিনিয়াম ফয়েল একটা লেয়ার তৈরি করি, কাগজের মধ্যে দিয়ে সহজে বিটা পার্টিকেল বেরিয়ে যায়, কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল যদি কয়েকটা রাখি তাহলে সেটাকে ব্লক করতে পারবে।
মানে এটা একটু বেশি ভেদন ক্ষমতা আছে, ভেদ করে যেতে পারে এর থেকে। আবার লাস্ট কি গামা রশ্মি ক্যান বি ব্লক বাই কনক্রিট অর লেড। তার মানে কোনো একটা আমাদের যে লেড আছে বা পারদের মধ্যে দিয়ে আটকে যেতে পারে, কিন্তু আমাদের এমনি সাধারণ সব জিনিস দিয়ে বের হয়ে যায়। এমনকি আমাদের হাড়ের মধ্যে দিয়েও বের হয়ে যাওয়ার ক্ষমতা আছে। আমাদের যে মানুষের যে হাড়গুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে আমাদের গামা রশ্মি বের হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এটা কিন্তু অনেকটাই ভেদন ক্ষমতা থাকে। একে মানে পেপার বা আমাদের এই যে অ্যালুমিনিয়াম ফয়েল টয়েল কোনো কেউ আটকাতে পারবে না। পারদ হলো এমন একটা জিনিস, আমাদের পরে আমি বলবো, তাও একটু বলে রাখি, আমাদের যে বিভিন্ন পারমাণবিক চুল্লিগুলো থাকে বা আমাদের যে নিউক্লিয়ার রিয়েক্টরগুলো থাকে যেখানে পরমাণু বোমা তৈরি করা হয়, সেগুলোতে ঘরের যে দেওয়ালগুলো থাকে সেগুলো সব পারদ দিয়ে তৈরি করা হয়, লেড দিয়ে। কারণ তেজস্ক্রিয় বিকিরণিক অ্যালফা পার্টিকেলই তো বের হয়, তো সেগুলো মানে আমাদের এই যে পারদের মধ্য দিয়ে বের হতে পারে না। এবার এখানে আমি এখানে পারমাণবিক বোমা বানাচ্ছি, এবার যদি এখানে দেওয়ালগুলো এরকম বানাই, আলফা পার্টিকেল তো সব বের হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না এদের। এই দেওয়াল ডালগুলো আলফা পার্টিকেল গামা রশ্মিকে আটকাতে পারবে না, বিশেষ করে গামা রশ্মিটিকে আটকাতে পারবে না। তাহলে ওর আশেপাশে যত লোক থাকবে সব শেষ হয়ে যাবে। তখন ওখানে কী করে, দেওয়ালটা টোটালটাই কী করা হয়, পারদ দিয়ে তৈরি করা হয়। পারদ দিয়ে তৈরি করলে কি সবগুলোই ঘরের মধ্যেই থাকে, বের হতে পারে না। তো এই গামা রশ্মিটিকে কি একমাত্র লেডটাই আটকাতে পারে। পার্থক্যটা দেখেন, এটা পরীক্ষা আসার চান্স আছে, ভালো করে পড়বি, মিনিমাম 3টা পড়বি, সবগুলোই পড়বি, পরীক্ষা 3টে লিখবি, সবগুলো এখানে পড়বি। শর্ট কোশ্চিন আসে, শর্ট কোশ্চিনের জন্য আমাদের সবগুলো পড়তে হবে। প্রথম কথা, এটাতে বলার কিছু নেই, এটা কি আমাদের কি হিলিয়াম আয়ন বলতে পারি। আলফা পার্টিকেলকে আমি কি হিলিয়াম আয়ন বলতে পারি, যার কি ধনাত্মক আধানযুক্ত হয়। 2 নম্বর পয়েন্ট, এটাকে আমরা কি বলতে পারি, ইলেকট্রন কণার স্রোত বলতে পারি, যেটা কি ঋণাত্মক আধানযুক্ত হয়। আর গামা রশ্মিকে আমরা কি বলতে পারি, জাস্ট একটা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলতে পারি। আরও যেমন তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটা একটা কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, কিন্তু এর যে তরঙ্গ দৈর্ঘ্যটা আছে আলোর থেকে অনেক কম হয়, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট, এর বেগটা মনে রাখবি, এর বেগ হয় 10⁷ মিটার পার সেকেন্ড। বিটা রশ্মির বেগ হয় 10⁸ মিটার পার সেকেন্ড, আর এটা কি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা হলো আলোর বেগ। গামা রশ্মি আলোর বেগে চলে, আলো যত স্পিডে এগিয়ে যায় গামা রশ্মিটা ঠিক তত সেম স্পিডে এগিয়ে যায়, মানে এটাকে আমরা আলোর সাথেই তুলনা করতে পারি। আর এদের বেগগুলো অনেক কম হয়, 10⁷, এটা 10⁸, এটা কি 3 × 10⁸। তাহলে বেগ সবচেয়ে বেশি কার, গামা রশ্মির, সবচেয়ে কম আলফা রশ্মির। এবার সিম্পল কথা, এর ভর বেশি, এর 2টা প্রোটন 2টাই নিউট্রন আছে, এর ক্ষেত্রে শুধু একটা প্রোটন একটা ইলেকট্রন আছে, আর এর ক্ষেত্রে কি কিচ্ছুই নেই। তাহলে যার ভর বেশি, যে মোটা হবে সে আস্তে দৌড়াবে, যে পাতলা হবে সে জোরে দৌড়াবে। তাহলে এ পাতলা, এ সবচেয়ে জোরে দৌড়ায়, এ সবচেয়ে মোটা, এ সবচেয়ে আস্তে দৌড়ায়, গেল। তারপর বলছি আধান। আধান তো কিছু বলার নেই, এর 2 একক থাকে। আলফা রাশি কত একক থাকে, 2 একক। বিটা রাশির কি -1 একক থাকে, এর +2, এর -1 আধান। আর এর কত থাকবে, নিস্তড়িত, এর কোনো আধান থাকে না। ভর বলছে, ভর কি হবে, এর ভর 4 একক, যেহেতু কি 2টা প্রোটন 2টা ইলেকট্রন, তাহলে টোটাল কত হচ্ছে, 4। আচ্ছা, ভর সংখ্যা যেটা থাকে সেটাই ভরের মাপা, ঠিক আছে। দেখুন 4 একক থাকে, তাই এর ভরটা সবচেয়ে বেশি হয়। এগুলো মনে রাখার দরকার নেই, হ্যাঁ, সংখ্যাগুলো তোরা জাস্ট এগুলো লিখবি, হ্যাঁ, এর ভর সংখ্যা 4, এটা লিখে দিলেই হয়ে যাবে। মানে বই থেকে পড়লে যে নিজে একটু বানাবি না তা না, এত কঠিন করে পড়ার দরকারই নেই। জাস্ট বলবি কি এর ভর সংখ্যা 4, এর ভর সংখ্যা প্রায় নেই, এর ভর প্রায় নেই, ভর সংখ্যা তো -1 হয়, সেটা লেখার দরকার নেই, ভর প্রায় নেই, ঠিক আছে। একটু ভর থাকে, একটা ইলেকট্রনের ভর কতটুকু থাকে, একটু থাকে, সেইটুকুই থাকে। এর ভর তো নেই, মানে শূন্য, এটা একদমই শূন্য। আলোর যেমন কোনো ভর নেই, এর কোনো ভর নেই। ভেদন ক্ষমতা মানে কোনো কিছু ভেদ করে যাওয়ার ক্ষমতা, ঠিক আছে। তো ভেদন ক্ষমতা কার থাকে সবচেয়ে বেশি, আলফার একদম কম থাকে, কারণ এর কি ভরটা বেশি থাকে, বেগটা কম থাকে। একটা জিনিস যদি আস্তে করে যায় তাহলে বেশি দূর তো এগোতে পারবে না, আবার ভরটাও বেশি, তাই এর ভেদন ক্ষমতা সবচেয়ে কম। এর একটু খুব স্পিডটাও একটু এর থেকে বেশি আছে, আবার কি একটু ভরও কম থাকে, তাই কি হয় একটু মিডিয়াম থাকে, আর এর সবচেয়ে বেশি। আচ্ছা, আয়নিত করার ক্ষমতা। আয়নিত করার ক্ষমতা বোঝার আগে আয়নিত করাটা কি এটা বলি। যখন এই যে বিভিন্ন কণাগুলো যখন কোনো একটা পরমাণু কোনো একটা পদার্থের মধ্য দিয়ে যায়, সাপোজ এই পদার্থগুলো জলের মধ্য দিয়ে যাচ্ছে বা সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে যাচ্ছে, লবণের মধ্য দিয়ে যাওয়ার সময় তারা কী করে, এই যে ওর যে পরমাণুগুলো আছে সেগুলোকে কি আয়নিত করে দেয় বা ভেঙে দেয়, Na+Cl- ভেঙে দিল, NaCl এর মধ্য দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় ধাক্কা দিয়ে কী করে, NaCl গুলো তো বন্ধনে যুক্ত থাকে, যাওয়ার সময় ধাক্কা দেয়, ধাক্কা দিলে কি সেটা ভেঙে যায়, মানে Na গুলো আলাদা হয়ে যায়, Cl গুলো আলাদা হয়ে যায়, তো Na+ আর Cl- তৈরি করছে। এটাকে বলা হচ্ছে কি আয়নিত করার ক্ষমতা। এবার আয়নিত করার ক্ষমতা কী দিকে তৈরি হবে, যেই জিনিসগুলো সে ধাক্কা দিচ্ছে তাদের মধ্যে কতটা আধান আছে, আধান থেকে তাদের শক্তিটা বের হবে, যে কতটা আধান আছে, যার যত বেশি আধান থাকবে সে তত বেশি পরমাণুকে ভাঙতে পারবে, যার আধান কম সে কম ভাঙতে পারবে। এইভাবে ভাবতে পারিস। আবার ভাবতে পারিস একটা জিনিসের ভর আছে,
এত বড় একটা বল দিয়ে তোদের যদি ঢেল দিই তোদের মাথা ফাটবে। এবার যদি আমি একটা ছোট্ট বল দিয়ে ঢেল দিই তো মাথা ফাটার চান্সটা কম। আবার গামা রশ্মির কী হয়, গামা রশ্মির তো কোনো ভরই থাকে না, তাহলে তারা সিম্পলি চলে যায়, কাউকে আঘাত করতেই পারে। আঘাত করবে কি, ওর ভরেই নেই। আলো যখন যায় তোদের আঘাত করতে পারে? একটা বল এসে ছুড়লে আমাদের আঘাত লাগবে, আলো দিয়ে তো ছুড়লে তো আঘাত তো লাগবে না। তো কি এদের ক্ষেত্রে যেহেতু ভরটা কম হয়, মানে এর ক্ষেত্রে যেহেতু ভরটা কম, তার আয়নিত করার ক্ষমতা সবচেয়ে কম। এর ক্ষেত্রে ভর বেশি, এর আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি। ঠিক আছে, আর লিখবি এর আয়নিত করার ক্ষমতা মানে মিডিয়াম থাকে। ঠিক আছে, তাহলে এটা হলো আয়নিত করার ক্ষমতা। লাস্ট একটা টপিক আছে কি, প্রতিপ্রভা সৃষ্টি। প্রতিপ্রভা সৃষ্টি মানে এই জিনিসগুলো কিছু কিছু পর্দা টাইপের জিনিস থাকে, পর্দার মধ্যে যখন গিয়ে ধাক্কা দেয়, ধাক্কা দিলে সেখানে আলো সৃষ্টি করে বা আলোর একটা বিচ্ছুরণ করে বা আলোর একটা কি আলো তৈরি করবে আলটিমেট। তো এইরকম একটা এই ক্ষমতাটাকে বলা হয় কি প্রতিপ্রভা সৃষ্টি। সাপোজ একটা পর্দা এখানে রাখা আছে, একটা আলফা রশ্মি এসে এখানে ধাক্কা মারলে সেখানে স্পট তৈরি করবে, আলোর মতো পয়েন্ট তৈরি করবে। তো সেগুলো তৈরি করার ক্ষেত্রে কি হয়, বেরিয়াম প্লাটিনো সায়ানামাইট জিঙ্ক সালফাইড পর্দার উপর প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে। তাহলে আমাদের যে আলফা কণাগুলো থাকে তারা এই ধরনের পর্দার উপর প্রতিপ্রভা সৃষ্টি করে। হ্যাঁ, বেরিয়াম প্লাটিনো সায়ানামাইট আর জিঙ্ক সালফাইড। বিটা রশ্মি কী করে, প্রতিপ্রভা সৃষ্টি করে, কিন্তু প্রতিপ্রভা সৃষ্টি করার ক্ষমতা আলফা রশ্মির অপেক্ষা কম। এটা করে কিন্তু এদের কম থাকে, কারণ হ্যাঁ কম থাকে। আর এটাও কি প্রতিপ্রভা সৃষ্টি করে, কিন্তু সবচেয়ে কম এর হয়। ঠিক আছে, পার্থক্য করে বুঝতে পেরেছি আশা করি। এবার আমাদের মেন টপিক আসতেছে, এটা আমাদের ভালো করে বুঝতে হবে। বলছে এখানে টপিকটা কি, নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ফল। না, আমাদের যে নিউক্লিয়াস থেকে যখন একটা তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, সেখানে কি নিউক্লিয়াসটা আমরা আগে জেনেছি নিউক্লিয়াসটা পাল্টে যায়। সাপোজ ইউরেনিয়ামের নিউক্লিয়াস আছে, সেটা বেরিয়ামে পরিণত হয়ে যায়, বেরিয়ামের নিউক্লিয়াস অন্য কোনো মৌলে পরিণত হয়ে যায়। তো এই যে পরিবর্তনগুলো হয় কেমন করে হবে সেটা আমাদের এখান থেকে বুঝতে পারবো। যদি আমি এই সূত্রগুলো মনে রাখি, সিস্টেমগুলো, তাহলে বলতে পারবো। তাহলে প্রথম যেটা আছে আলফা রশ্মি নির্গমন। সাপোজ একটা মৌল আছে, তার নিউক্লিয়াস থেকে কি করছে, একটা আলফা রশ্মি বের হচ্ছে। আলফা রশ্মি বের হওয়ার ফলে তার মধ্যে কি হবে সেটা আমাদের এখানে আলোচনা হবে। তো যদি আমরা কি জানি, আলফা রশ্মির মধ্যে কি কি থাকে, দুইটা প্রোটন দুইটা নিউট্রন। এবার একটা নিউক্লিয়াসে যে আছে, নিউক্লিয়াস থেকে যখন আলফা রশ্মি বের হবে, তার মানে সেখান থেকে দুইটা প্রোটন বের হয়ে যাবে, দুইটা নিউট্রন বের হয়ে যাবে। তাহলে আগের যে মৌলটা ছিল, এই মৌলটা যেহেতু দুইটা প্রোটন বের হয়ে যাচ্ছে, তার প্রোটন সংখ্যা 2 কমে যাবে। আবার কি, যেহেতু দুইটা নিউট্রন বের হয়ে যাচ্ছে, নিউট্রন সংখ্যা 2টা কমে যাবে। ঠিক আছে, তার মানে আমাদের সাপোজ ধরলাম এই যে এই পরমাণুটা ZXA, এটা কি, এটা কিসে আমাদের পারমাণবিক সংখ্যা কত, Z, ভর সংখ্যা কত, A। ঠিক আছে, এবার যখন ওর থেকে একটা আলফা পার্টিকেল বের হয়ে যাবে, তার মানে ফার্স্ট কথা ওর কি পারমাণবিক সংখ্যাটা 2 কমে যাবে, Z-2 হয়ে গেল। দেখ প্রথম কথা কি হলো, ওর যে পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে, যেহেতু আলফা পার্টিকেল বের হচ্ছে, তার মানে দুইটা প্রোটন কমে যাচ্ছে। আবার দেখ এখানে A এর মানটা, আচ্ছা A মানে কি, A মানে প্রোটন প্লাস নিউট্রন। এখানে যে ভর সংখ্যাটা লেখা হয় উপরে, এটা প্রোটন আর নিউট্রন সংখ্যা যোগ করে ভর সংখ্যাটা পাওয়া যায়। তাহলে দেখ এখানে প্রোটনও 2 কমে যাচ্ছে, আবার নিউট্রনও কি 2 কমে যাচ্ছে না। আলফা পার্টিকেল তো দুইটা 4টা থাকে, দুইটা প্রোটন দুইটা নিউট্রন। তাহলে এখান থেকে এর মানটা কি 4 কমে যাবে। বুঝতে পেরেছিস? তার মানে যখন আমাদের এখান থেকে আলফা পার্টিকেল বের হবে, এখান থেকে এটা 2 কমে যাবে, এখান থেকে এটা 4 কমে যাবে। তার নতুন যে মৌলটা হবে, এটা তার আগের মৌলটা থাকতে পারবে না। আমরা জানি ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা পাল্টালে মৌলটা পাল্টে যায়। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, সেটা হাইড্রোজেন। যখনই পারমাণবিক সংখ্যা 2 হয়ে যাবে, সেটা হাইড্রোজেন থাকবে না, হিলিয়াম হয়ে যাবে। যখনই পারমাণবিক সংখ্যা 3 হবে, সেটা কি বেরিলিয়াম হয়ে যাবে, লিথিয়াম হবে, লিথিয়াম। 4 যখন পারমাণবিক সংখ্যা, তখন বেরিলিয়াম। 6 হলে কি, 5 হলে বোরন, 6 হলে কার্বন, 7 হলে নাইট্রোজেন, 8 হলে অক্সিজেন। তাহলে পারমাণবিক সংখ্যা যত পাল্টে যায়, মৌলের নামটাই পাল্টে যায়। তাহলে এখানেও তো আমাদের পারমাণবিক সংখ্যাটা পাল্টে গেল, আগে ছিল Z, এখন Z-2। তো এখানে আমি এটাকে X দিয়ে লিখতে পারবো না, এখানে এটা হয়ে গেলে কি Y। তাই আমাকে কি এটা এক্সটা চেঞ্জ করে Y লিখতে হবে। Y, তা থেকে 2He4, 2He4 মানে এটাকে আমরা কি বলি, আলফা পার্টিকেল। এখানে প্লাস প্লাস লেখা উচিত ছিল, লেখা নেই। 2He4 লিখলে আমাদের ভুল, আমাদের কি লিখতে হবে He++ বা আলফা কোণা। যদি এটা নাও লিখিস, আলফা কোণা লিখিস, তা হবে। ঠিক আছে, তার মানে একটা আলফা কোণা বের হলে একটা পরমাণুর পারমাণবিক সংখ্যাটা 2 কমে যায়, আর ভর সংখ্যাটা 4 কমে যায়। এই কথাটা ভালো করে মাথায় রাখবি। যেমন এখানে দেখ ইউরেনিয়াম আছে একটা, ইউরেনিয়াম কত হয় 92, U238। এখান থেকে যদি একটা আলফা পার্টিকেল বের হয়, 92 থেকে কি হবে, 2 কমে যাবে, হয়ে যাবে 90। ঠিক আছে, আর উপরে একটা 238 ছিল, সেখান থেকে 4 কমে যাবে, 4 কমলে হবে কত, 234। এটাকে হয়ে যায় ইট্রিয়াম। 90 যার পারমাণবিক সংখ্যা, তার নাম কি ইট্রিয়াম। তাই এটাকে লিখলাম কি 90Y234, তার সাথে একটা কি আলফা পার্টিকেল বের হচ্ছে। ক্লিয়ার?
তাহলে তোদের আমি একটা বলি, তোরা বলবি। আচ্ছা 82 পিবি 209, এখান থেকে যদি আলফা পার্টিকেল বের হয় তোরা আমাকে বল নিচের সংখ্যাটা কত হবে? এটা হয়ে যাবে কত? 80। পিবি থাকবে 80, যা তার হবে। আমরা 80 যখন মনে নেই কার, আমি ধরলাম এটা ওয়াই হলো, কোনো একটা মৌল হলো। যদি না জানিস ওয়াই লিখে দিবি, ঠিক আছে? উপরেরটা কত হবে? উপরের সংখ্যাটা 205 হবে। 205 মানে এখান থেকে 4 কমবে, এখান থেকে 2 কমবে, কমে লিখে দিবি। এগুলো পরীক্ষা আসলে পারবি যে একটা মৌল আছে, এখান থেকে আলফা পার্টিকেল বের হলো, নতুন মৌলটার সংকেত কি হবে? তখন এটা এখান থেকে 2 কমিয়ে দিবি। যদি এই মৌলটার নাম জানিস তাহলে নাম লিখে দিবি। সাপোজ আমি জানি যে কি 90 কার ইট্রিয়াম, তাহলে সেটা আমি লিখে দিলাম, কিন্তু আমি এটা জানি না। 80 যে কার পারমাণবিক সংখ্যা আমি জানি না। যদি ভুলভাল লিখিস তাহলে কেটে দিবে, না জানলে ওয়াই লিখে দিবি, জানি না। এবার টিচার তোকে ওটা দেখবে না যে তুই 114টা মৌলের নাম জানিস কি জানি না, সেটা তো কতটা সম্ভব না। 114টা মৌল আছে, তো তুই ওয়াই লিখে দিবি। ওয়াই লিখে দিয়ে এটা করে দিবি, 4 কমিয়ে দিবি, 4 কমালেই শেষ। এটা ক্লিয়ার? হ্যাঁ, নেক্সট বিটা রশ্মি নির্গমন। আচ্ছা বিটা রশ্মি মানে কি? একটা মাইনাস প্রোটন। তাহলে বিটা রশ্মি যখন বের হয়, বিটা রশ্মির সংকেত কি? -1e, উপরে থেকে 0, ঠিক আছে? তাহলে যখন বিটা রশ্মি নির্গত হয়, এটা বিটা রশ্মির সংকেত, মনে রাখবি। হ্যাঁ, বিটা রশ্মি মানে কি? -1 is 0। তাহলে যদি শুধু +1 হতো, সাপোজ এটা যদি হতো কি 1 is 0, তাহলে কি হতো? যদি এটা বের হয়ে যেত তাহলে একটা প্রোটন কমে যেত, যদি এটা বের হতো। কিন্তু এখানে আছে মাইনাস থাকার জন্য কি হবে? যখন একটা বিটা রশ্মি বের হয় তখন প্রোটন সংখ্যাটা 1 কমে না, 1 বেড়ে যায়, যেহেতু -1 হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি এখানে কি বলবো? যখন বিটা রশ্মি কোনো জায়গা থেকে নিঃসৃত হবে, যেহেতু বিটা রশ্মির পারমাণবিক সংখ্যা -1, তাই সেখানে কমে না গিয়ে বেড়ে যায়। ছোটবেলা অঙ্ক করেছিস না? 5 কিমি উত্তর দিকে, এর বিপরীত কি হবে? 5 কিমি উত্তর দিকে না লিখে দক্ষিণ দিকে হয়ে যায়, -5 কিমি দক্ষিণ দিকে। তখন কি আমরা 5 কিমি উত্তর দিক মানে কি -5 কিমি দক্ষিণ দিক, বিপরীত করার জন্য -5 লিখি। তাহলে এখানে কি -1 ভর সংখ্যা -1 কমে যাবে না, ভর সংখ্যা 1 বেড়ে যাবে, উল্টা হবে। তাহলে এখানে কি আমাদের পারমাণবিক সংখ্যাটা 1 বেড়ে যাবে, কিন্তু ভর সংখ্যাটা কোনো চেঞ্জ হবে না, 0। এদের ভর সংখ্যা হয় 0, তাহলে ভর সংখ্যার কোনো চেঞ্জ হবে না। ক্লিয়ার? কি বললাম? কোনো পরমাণু থেকে যদি বিটা রশ্মি নির্গমন হয়, তাহলে নিচের যে সংখ্যাটা আছে, নিচের সংখ্যাটা 1 কমে বেড়ে যাবে, প্রথম কথা। আর উপরের সংখ্যাটা কি হবে? একই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে সিম্পল দেখ, আমাদের এইখানে একটা মানে আমাদের জেড এক্সে এখান থেকে যদি একটা বিটা রশ্মি নির্গমন হয়, তাহলে এখানে কি জেডের জায়গায় Z+1 হয়ে যাবে, 1 বেড়ে যাবে, কিন্তু উপরের সংখ্যাটা একই আছে, দেখ এই আছে। ক্লিয়ার? এবার এই যে পরমাণুটা আছে, এটা এক্স, এটা কি ওয়াই হয়ে যাবে, যেহেতু কি ওর ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা চেঞ্জ হচ্ছে, তাহলে পরমাণুটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হবে কি Z+1 YA। দিতে পারিস উদাহরণ, এই যে 92U238, এখান থেকে যদি আমাদের একটা বিটা বের হয়, তাহলে 92টা হয়ে যাবে কত? আচ্ছা একটু গন্ডগোল আছে, এটা হয়ে যাবে 93, ঠিক আছে? 1 বেড়ে যাবে, 92 থেকে 1 বাড়লে কত হবে? 93 হবে। এটা হয়ে যাবে 93, উপরেরটা একই থাকবে, 238 থাকবে, তার সাথে একটা বিটা রশ্মি বের হবে। ক্লিয়ার? তাহলে আমাকে একটা বল তাহলে। আচ্ছা লেট দিয়ে বলি, 82 209। আচ্ছা এখান থেকে যদি বিটা রশ্মি বের হয়, নিচেরটা কত হবে? 83। এটা তো লেট আর থাকবে না, আমি ওয়াই লিখছি, হ্যাঁ, নাম জানি না। উপরেটা কত হবে? 209, 209ই থাকবে। তার নিচেরটা 1 বাড়বে, উপরেরটা একই থাকবে। আমাদের আরেকটা আছে কি? গামা রশ্মি আছে। গামা রশ্মিতে কোনো ভর নেই, কিচ্ছু নেই। সিম্পল কথা, গামা রশ্মি যদি বের হয় কোনো চেঞ্জই হবে না। গামা রশ্মি কেন নিঃসৃত হয়? যখন আলফা আর বিটা রশ্মি নিঃসৃত হয়, তখন একটা শক্তি উৎপন্ন হয়। সেই শক্তির জন্য কি নিউক্লিয়াসটা উত্তেজিত হয়ে যায়। সেই উত্তেজিত নিউক্লিয়াসটাকে স্বাভাবিক অবস্থা নিয়ে আসার জন্য সেটা শক্তিটাকে ছেড়ে দেয়। তাহলে যখন একটা গামা রশ্মি বের হয়, শুধু শক্তিটা কমে যায়, নিউক্লিয়াসের শক্তি কমে যায়, আর কি কোনো ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কোনো চেঞ্জ হয় না। এটাই বলছে, দেখ জেড এক্স একটা উত্তেজিত হয়ে আছে, এটা কি স্বাভাবিক হয়ে যাবে, কোনো চেঞ্জ হবে না, জেড এক্স এই থাকবে, কোনো চেঞ্জ নাই, শুধু এখানে কি গামা রশ্মি বের হবে। ঠিক আছে? গামা রশ্মিকে আমরা এইচ গামা দিয়েও লিখতে পারি, এটাকে ফোটন কণা বলা হয়, বা ওয়াই রশ্মি। ঠিক আছে? তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না। বুঝতে পেরেছিস? হলো, অনেক পুরানো হলো, অনেক গরম আছে। আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই এই টপিকটা ভালো করে পড়বে। আচ্ছা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে যে লাস্ট, এটা যদি করতে পারো তাহলে বুঝবো যে শিখে গেছো। আচ্ছা আমি তো করলাম সোজা, হোমওয়ার্কটা থাকবে কঠিন।
যদি পারিস তাহলে বুঝবো কি এটা তুই একদম শিখে গেছিস। আচ্ছা লেখ, হ্যাঁ লেখ 12A16। না এত সোজা দেওয়া যাবে না, একটু কঠিন নেই। হ্যাঁ 82 PB 209, ঠিক আছে। এখানে লেখ 80 PB। স্যার 1 মিনিট, আমি একে বানাই জিনিসটাকে। আসি বা ওখান থেকে হবে তোমার 203 করলাম। তোরা বলবি এখানে কয়টা আলফা রশ্মি আর বিটা রশ্মি বের হচ্ছে, আলফা রশ্মি বিটা রশ্মির সংখ্যাটা বের করবে। এখান থেকে কয়টি আলফা বিটা রশ্মি নির্গত হচ্ছে। কোশ্চিন বাড়িতে করবি, হ্যাঁ এখানে অনেক ভাবার বিষয় আছে, বাড়ি গিয়ে ভাববি, ভেবে করবি। তো আমরা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্ট করেও জানাতে পারো আমাদের এটা কয়টা আলফা রশ্মি বিটা রশ্মি নিঃসৃত হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ।